ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জিপিএইচ ইস্পাত। সাথে আছি শোভনারে। কূটনৈতিক সম্পর্কে দৃশ্যমান অবনতি এবং উভয় দেশের রাজনৈতিক উত্তেজনার মধ্যেই সোমবার আজ ঢাকায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। শেখ হাসিনা সরকারের পতনের পর প্রথম উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের এই বৈঠকে ভারত বাংলাদেশের সাথে গঠনমূলক এবং ইতিবাচকভাবে সম্পর্ক এগিয়ে নিতে চায় বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। পাশাপাশি সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে বাংলাদেশ সরকারকে উদ্বেগের কথাও জানিয়েছে দেশটি। অপরদিকে বাংলাদেশও তাদের বিভিন্ন মিশনে ভারতীয় উগ্র হিন্দুত্ববাদীদের হামলা এবং নানা ধরনের হুমকির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে, জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। একই সাথে শেখ হাসিনা ভারতে অবস্থান করে যে ধরনের বক্তব্য দিচ্ছেন সেটি সরকার পছন্দ করছে না বলেও জানানো হয়েছে। এর উত্তরে বিক্রম মিস্ত্রি বলেছেন, শেখ হাসিনার অবস্থান দুদেশের সম্পর্কে বাধা হওয়া উচিত নয়। ভারতের সচিব রাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেও দেখা করেছেন। সম্পর্কে মেঘ এসেছে, এটি দূর করতে হবে, এমনটাই ডক্টর ইউনূসকে বলেছেন জনাব বিক্রম মিস্ত্রি, এবং একই রকম প্রত্যুত্তরও তিনি পেয়েছেন। দুদেশের এমন সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টার মধ্যেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, এখন কোনো দেশই ভারতের সাথে আপোষ করছে না। তার মতে ভারত বাংলাদেশের মানুষের মনোভাব না বুঝলে ভারত বাংলাদেশের সম্পর্ক হবে মুখোমুখি। প্রশ্ন হলো, বাংলাদেশ ভারত সম্পর্কের ভবিষ্যৎ কি? সম্প্রতি সংখ্যালঘু ইস্যুতে সহ নানা ইস্যুতে দুই দেশের উত্তেজনার পারদ যখন তুঙ্গে, তখন আজকের পররাষ্ট্র সচিব পর্যায়ের এই বৈঠক কতটা ইতিবাচক আবহ সৃষ্টি করলো? দুদেশের সচিব পর্যায়ের এই বৈঠক কি বার্তাই বা দিল? এসব নিয়ে আজকে আলোচনা করব। রাজকাহন স্টুডিওতে আমাদের সাথে আছেন সাবেক রাষ্ট্রদূত জনাব মুন্সি ফয়েজ আহমেদ, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর আমেনা মোহসিন, এবং কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যুক্ত হবেন দৈনিক প্রথম আলো কূটনৈতিক প্রতিবেদক রাহিদ এজাজ। আপনাদের দুজনকে স্বাগত। আজকে স্বাভাবিকভাবেই ভারত বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে যে বৈঠক হলো, সেটি থেকে আসলে আমরা কি বার্তা পেলাম, সেটি আসলে আমাদের সম্পর্কে কি প্রভাব পড়লো, সেই বিষয় নিয়ে কথা বলবো। ডক্টর আমেনা মোহসিন, শুরুতে যদি আপনার কাছে আসি, যে জুলাই আগস্টের পর পট পরিবর্তনের যে প্রেক্ষাপট, এটি আর নতুন করে ব্যাখ্যার কিছু নেই। দুদেশের যে ঐতিহাসিক সম্পর্ক এখন যে পর্যায়ে দাঁড়িয়েছে সেটিও আসলে সকলেরই জানা। সেই প্রেক্ষাপটে আজকের এই বৈঠকে আপনি কোন দৃষ্টিতে দেখছেন? আপনি এটিকে পরিস্থিতিতে কতখানি প্রভাব ফেলবে বলে মনে করছেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, এমনি যদি আমরা সাদামাটাভাবে বলি, এই ধরনের বৈঠক তো একটা চলমান প্রক্রিয়া, এবং গত বছরও হয়েছে, মানে যেটা আমরা বলি এসওপি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার্স, সে ধরনের একটা ব্যাপার। কিন্তু এই পরিপ্রেক্ষিতে যেহেতু আপনার প্রশ্নটাও সেভাবে এসেছে, আমি এটাকে খুব যথেষ্ট গুরুত্বের সাথে দেখছি, এবং আমি খুব পজিটিভলি দেখছি। কারণ দুটো কারণে। একটা হলো, প্রথম, মানে ইট ইজ আ ক্লিয়ার ইন্ডিকেশন যে ভারত এবং বাংলাদেশ উভয়ই চাচ্ছে তাদের দু রাষ্ট্রের মধ্যে যে সম্পর্ক আছে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং ধরেন যতই সেটব্যাকস হোক না কেন, তার মধ্যে দিয়েও যে একটা সম্পর্ক, মানে আপনি কূটনৈতিক সম্পর্ক, আমরা সবসময় বলে থাকি মানে ডিপ্লোম্যাসির মধ্যে যে যাই হোক না কেন, মানে আমরা কমিউনিকেশনসের চ্যানেলসগুলো যেন ওপেন রাখি, সেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং এরকম উচ্চ পর্যায়ে যখন একটা বৈঠক হয়, এবং উনি দেখেন, আপনিও বলেছেন উনি প্রধান উপদেষ্টার সাথেও দেখা করেছেন, এবং অ্যাট দ্য সেম মানে ফরেন অ্যাডভাইজার ওনার সাথেও উনি কথা বলেছেন, ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার মিস্টার তহিদের সাথে উনি কথা বলেছেন। সো এই যে মানে এত হাই লেভেলের সাথেও কিন্তু মানে বাংলাদেশ যে আগ্রহী বা মানে ভারতের সাথে প্রক্রিয়াটা চালু রাখার জন্য, এবং ভারতের সাথে ভালো সম্পর্ক, এবং ভারতও যে আগ্রহী, এগুলো কিন্তু খুব ক্লিয়ারলি ম্যানিফেস্টেড হচ্ছে। এবং আপনি যদি প্রেস ব্রিফিং দেখেন, আমরা দু পক্ষেরই প্রেস ব্রিফিংগুলো দেখেছি, সেখানে কিন্তু মানে দুপক্ষই কিন্তু স্বীকার করে নিচ্ছে কোথায় কোন অ্যাড্রেসগুলো আর অফ কনসার্ন। ভারতও বলেছে তাদের কোনটা কনসার্নের ইস্যু, বাংলাদেশও তাদের কোনটা কনসার্নের ইস্যু, এবং বাংলাদেশ কি চাচ্ছে না চাচ্ছে সেটা খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে সেই জায়গাগুলো। এবং তার সত্ত্বেও যে তারা এগিয়ে নিয়ে যেতে চাচ্ছে, দ্যাট আমার মনে হয় সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই যে প্রক্রিয়াটা যে চলমান একটা প্রক্রিয়া আছে, এটার ভেতর থেকে আমার মনে হয় দ্যাট এই প্রক্রিয়াটা চালু থাকলে
মানে এই ডিফারেন্সেসগুলো কিন্তু থাকবে। আপনি নিজেই বলছিলেন যে আমরা খবরও শুনছিলাম যে বিভিন্ন মহল থেকে বিভিন্ন ধরনের বক্তব্য আসছে, সেটা শুধু বাংলাদেশে না, ভারতেও বিভিন্ন মহল থেকে আসছে। সেই লেয়ার্সগুলো থাকবে, কারণ এখন যে টেনশন পিরিয়ডটা আছে সেগুলো থাকবে, কিন্তু আমরা যে কোন জায়গাটা, আমরা দুটোকেই গুরুত্ব দেব। কিন্তু এবং মিডিয়াগুলো কিন্তু যথেষ্ট এখানে ভূমিকা রাখছে, মিডিয়াগুলোও ভূমিকা রাখছে, বিশেষ করে ভারতের মিডিয়ার যে ভূমিকা সেটা বেশ নেতিবাচক। মানে সেইখানে মানে এটা আয়রনিক, মানে এ ধরনের বক্তব্য আমরা আশা করিনি। বাট হ্যাভিং সেড দ্যাট, তারপরে আমার মনে হয় যে দুপক্ষেরই ভীষণভাবে এখন মানে উত্তেজনা বাড়াবার সময় না। আমাদের থেকে ক্লিয়ারলি যে মেসেজটা যেতে হবে যে কিভাবে আমরা ক্রাইসিস ম্যানেজমেন্ট করব কিংবা কনফ্লিক্ট ম্যানেজমেন্ট করব এবং আমরা কিভাবে এগিয়ে যেতে পারবো, সেই দিকেই মানে আমি বলবো যে কি লুকিং ফরওয়ার্ড। মানে আপনি বলছেন যে মেসেজগুলো ক্লিয়ার দুই পক্ষ থেকেই, মানে কার কি ইস্যু, হ্যাঁ দেখেন সেগুলো ক্লিয়ার। হ্যাঁ, এবং একটা কথা হলো কি, আপনি যদি সমস্যার সমাধান করতে চান, আপনাকে প্রথমে সমস্যাগুলো আইডেন্টিফাই করতে হবে। সেগুলো কিন্তু ভারতও জানিয়েছে যে তারা কোন ইস্যুসগুলোতে কনসার্ন, আমরাও জানিয়েছি যে আমাদের আপত্তির জায়গা কোনগুলো আছে, সেগুলো আমরা স্পষ্ট করে জানিয়েছি এবং ভারতকে সে ব্যাপারে পদক্ষেপ নিতে বলা আমরা অনুরোধ করেছি। জি, সো লেটস সি। জি, অবশ্যই, মানে সামনের দিকে তাকিয়ে তো থাকতেই হবে। ধন্যবাদ আপনাকে, আবারও হয়তো ফিরবো জনাব মুন্সি ফয়েজ আহমেদ। মানে যে ইস্যুসগুলোর কথা বলা হচ্ছে, আমি যদি এইভাবে বলি সংক্ষেপে, একটি হচ্ছে যে মানে বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে থেকে অবস্থান করে তার যে বক্তব্য, সেটি নিয়ে একটি বিষয় আছে। এটি ধরুন যে একটি ইস্যু, সংখ্যালঘু নির্যাতনের যে অভিযোগ করা হচ্ছে ভারতের পক্ষ থেকে, এটি একটি ইস্যু। বাংলাদেশ সম্পর্কে প্রচুর অপপ্রচার চলছে রাজনৈতিকভাবে, রাজনৈতিক বক্তব্যে এবং মিডিয়া যেটি বলা হচ্ছে, সেটি একটি ইস্যু। এই দুই সচিব পর্যায়ের বৈঠকে এই ইস্যুগুলো মানে সেখানে আসলে কোনো প্রভাব পড়বে কিনা আদৌ, নাকি আমরা যে কূটনৈতিক শিষ্টাচার সেটির মধ্যেই এটি আসলে থেকে যাবে? এই তাদের যে বৈঠকটা হলো দুই সচিবের, এই বৈঠকটার আগে আপনি যে কথাগুলো বললেন সেইগুলো একটা পরিবেশ তৈরি করেছে যেটা খুব ইতিবাচক ছিল না। সেই পরিবেশ থেকে বের হয়ে আসতে এই যদিও এই বৈঠকটা একটা নিয়ম মাফিক হয়ে আসা বৈঠক, আগেও হয়েছে আবার হচ্ছে, কিন্তু এই সময় হওয়াতে এটার একটা গুরুত্ব অনেক বেড়ে গেছে, যেটা অধ্যাপক মহসিন বলছিলেন। তো সেইটা অধ্যাপক আমিনা মহসিন বলছিলেন, তো সেইটা কিন্তু খুব বুঝবার বিষয় আর কি, যে একটা সুযোগ তৈরি হয়েছে এবং সেই সুযোগটা দুই পক্ষই গ্রহণ করতে চাচ্ছে, সেটাই মনে হচ্ছে। তবে এই যে নেতিবাচক প্রচার ইয়েতে, সেটা কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করতে হবে, আমাদের খেয়াল করতে হবে, এটা আমাদের এখানে কম হলেও আমাদের এখানেও আছে। সেই তারপরে আমাদের এখানের যারা বক্তব্য দিচ্ছে বিভিন্ন ইয়েতে, সরকারি হোক, সরকারের বাইরে রাজনৈতিক ব্যক্তিত্ব হোক, তারাও কিন্তু মাঝে মাঝে এমন সব কথা বলছেন যেগুলো সাহায্য করছে না। তো সুতরাং সেই সবাইকেই সতর্ক হতে হবে। খালি আমরা একজনের দিকে দোষ দেখিয়ে দিলে সেটা সাহায্য করবে না, নিজেদেরও সংযত হতে হবে এবং অপর পক্ষের কাছে আমরা কি আশা করি সেটা বলতে হবে। এবং আমার কাছে মনে হয়েছে যে এই যে দুই সচিব যে বসে কথাবার্তা বলেছেন, তাদের মধ্যে এই স্পিরিটটা দেখা গেছে এবং সেটাই হলো আশার কথা, যে তারা বুঝতে পেরেছেন সমস্যাটা কোথায়। যে কথাটা প্রফেসর আমিনা মহসিন বলছিলেন, উত্তেজনা বাড়ানো নয়, কমানোর চেষ্টা করতে হবে, সেইটাই কিন্তু বড় কথা এবং সেই কথাটা ওনাদের কথাতে পরিষ্কার হয়ে আসছে। এর আগের থেকেও কতগুলো দেখা গেছে যেখানে আমরা এই ইতিবাচক ইয়েটা দেখেছি, যেমন যখন আমাদের উপদূতাবাসে আগরতলায় আক্রমণ হলো, পুড়িয়ে দিল, পতাকা পুড়িয়ে দিল, তখন আমরা তো স্বাভাবিকভাবে এটা তো একটা বিরাট ব্যাপার আমাদের জন্য, আমরা এটা কিছু নিতে পারি না, কিন্তু ভারতের পক্ষ থেকে, ভারত সরকারের পক্ষ থেকে যে পদক্ষেপগুলো গ্রহণ করা হলো, সেটা দেখে আমরা কিছুটা আশান্বিত হই যে না, তারা বুঝতে পারছে যে এই কাজটা করা উচিত হয়নি। তারা 7 জনকে অ্যারেস্ট করেছে, 3 জন পুলিশকে প্রত্যাহার করেছে বা করেছে, কি বলে, বরখাস্ত করেছে, এগুলো ভালো। তো সেরকমই আবার যাতে পশ্চিমবঙ্গে আমাদের বিয়ের সামনে সমস্যা না করতে পারে সেখানে বাড়ানো, কি বলে, নিরাপত্তা বাড়ানো। আবার সেরকম আমাদের এখানেও কিছু লোকজন বিভিন্ন রকমের কথাবার্তা বলছে, মানুষ ইমোশনাল হয়ে যায়, অনেক কিছু বলে, কিন্তু সরকার কিন্তু সঠিক পদক্ষেপটা নিয়েছে। সরকার এমনভাবে ব্যবস্থা করেছে যাতে
এই যে যারা ভারতীয় দূতাবাসের দিকে গেল তারা যাতে বিশৃঙ্খল হয়ে না পড়ে সে ব্যবস্থা কিন্তু সরকার গ্রহণ করেছে। তো এই জিনিসগুলো কিন্তু আগের থেকেই হয়ে আসছিল, যে দুই পক্ষই টের পাচ্ছিল যে কিছু করা দরকার এবং তারা করা শুরু করেছিল। সেটাকে আরও এগিয়ে নেওয়া যাওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে এই সফরে, এই মিটিংয়ে। তো এইটা আমি মনে করি যে তারা সঠিকভাবে গ্রহণ করেছেন এবং প্রয়োজনীয় সব কিছুই, সমস্যার কথাও বলেছেন, আবার যেসব ভালো ভালো যেসব সহযোগিতাগুলো চলছিল সেগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন, যেসব সহযোগিতা প্রকল্প ছিল সেগুলো চালু থাকবে। আর তারপরে আমাদের যেমন তিস্তা বিশাল একটা ব্যাপার আগে থেকেই চলে আসছে, সেটার ব্যাপারেও আমাদের পররাষ্ট্র সচিব বলেছেন। আরও অনেক এরকম আরও বিষয় যেগুলো আমাদের দুই দেশের সম্পর্ককে অনেক দিন ধরে বিষাক্ত করে রেখেছে সেগুলোর কথা তুলেছেন। মানে চলমান বিষয়গুলো রয়েছে, আগের বিষয়গুলো আছে। তার মানে হচ্ছে কি একখানে থেমে যায়নি, এইটা হলো আরেকটা আশার দিক, যে আমরা হঠাৎ থমকে যাই, মানে উভয় পক্ষের এক ধরনের ইতিবাচক এগিয়ে যাওয়া। হ্যাঁ, আমরা থমকে যাইনি যে না সংকট তৈরি হয়েছে এখান থেকে সহজে উত্তরণ করা যাবে না, সেরকম কিছু না। দুই পক্ষই জিনিসটাকে একটা কি বলা যায় যে কিভাবে এখান থেকে উত্তরণ হয়ে যায় একটা ইতিবাচক স্পিরিট নিয়ে এগোনোর চেষ্টা করেছে এবং সেইটাই আমাদেরকে আশার পথ দেখায়। ধন্যবাদ। আমরা একটা বিরতিতে যাব, বিরতির পরে ফিরে এসে বিষয় নিয়ে তো আলোচনা হবে। কূটনৈতিক পর্যায়ের বৈঠক, কিন্তু এই যে অনেকগুলো ইস্যুর কথা বলছেন যেটা আগেও ছিল এখন আরও কিছু যুক্ত হয়েছে, সেগুলো শুধু কি কূটনৈতিক পর্যায়ে হবে নাকি আসলে রাজনৈতিক এক ধরনের সদিচ্ছা কিংবা বাংলাদেশের রাজনৈতিক শক্তি, দুদেশের রাজনৈতিক শক্তি কতখানি এগিয়ে নিতে পারে সেগুলো নিয়ে আপনাদের বিশ্লেষণ শুনবো। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে আমরা ফিরবো কিছুক্ষণের মধ্যে, সাথে থাকুন। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে আমরা ফিরে এলাম। কি বার্তা ভারত বাংলাদেশ পররাষ্ট্র সচিব বৈঠকে, এই শিরোনামে আমরা আলোচনা করছি। বিভিন্ন বিষয় এসেছে আমাদের সাথে আলোচনায় যুক্ত আছেন সাবেক রাষ্ট্রদূত জনাব মুন্সি ফয়েজ আহমেদ, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর আমেনা মোহসিন, এবং আমাদের সাথে এই পর্যায়ে যুক্ত হচ্ছেন দৈনিক প্রথম আলো কূটনৈতিক প্রতিবেদক জনাব রাহিদ এজাজ। স্বাগত রাহিদ এজাজ এবং ধন্যবাদ। আমরা আলোচনা ঠিক আছে, আমরা আলোচনা করছিলাম আসলে এই দুই দেশের এখন যে চলমান সংকট বলুন, টানাপোড়েন বলুন, সেখানে দুই কূটনৈতিক সচিব পর্যায়ের বৈঠক আসলে কি প্রভাব ফেললো। আপনার কাছে একটু বাড়তি জানতে চাই, যারা আসলে এই ধরনের জায়গায় কাভার করেন কিংবা সাধারণত দেখে থাকেন, এখানে কূটনৈতিক শিষ্টাচারের বাইরে অনেক না বলার কথা থাকে। মানে আজকে আপনার এই দুই পর্যায়ের বৈঠকে বিশেষ কোনো কিছু পর্যবেক্ষণে এসেছে কিনা? ধন্যবাদ। আপনি আমাকে কূটনৈতিক শিষ্টাচার নিয়ে বলছেন, ওদিকে মুন্সি ভাই পাশে বসে আছেন, তিনি আমার চাইতে ভালো বলতে পারেন বিষয়টা। তারপরেও বলি, প্রথম কথা হচ্ছে এফওসির নিয়ে তো আমরা যেমন একটা অস্বস্তির বাতাবরণ কিন্তু তৈরি হয়েছে 5ই আগস্টের পর, এটা কিন্তু গোপন করার কিছু নাই। এবং আমি যদি ভুল না করি, মুন্সি ভাই এবং আমেনা আপা ভালো বলতে পারবেন, যে 75-এর 15ই আগস্টের পর যে আমাদের ইতিহাসে যে একটা বিয়োগান্তক ঘটনা ঘটেছিল, তখনও আমি যতটা মানে বইপত্র পড়ে জেনেছি এতটা সংকটের মধ্যে দিয়ে বোধহয় বাংলাদেশ ভারত সম্পর্ক যায়নি। তো এই সংকট উত্তেজনা, বিশেষ করে দেখুন আগরতলা মিশনে যেটা হয়েছে, হামলা হয়েছে, জাতীয় পতাকা অবমাননা করা হয়েছে, মুম্বাইতে বিক্ষোভ হয়েছে মিশনের সামনে, কলকাতায় হয়েছে, চেন্নাইতে সমাবেশ হয়েছে, এগুলো কিন্তু বিরল। এর বাইরে আমি বড় এবং প্রধান যেটা বলবো, আমরা তো ইন্টারন্যাশনালি বলা হতো ভারতের যে গণমাধ্যমগুলো তারাও কিন্তু এই যে প্রোপাগান্ডা ওয়ারের মধ্যে জড়িয়ে গেছে, মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশনের চক্করের মধ্যে পড়ে আমরা কয়েকদিন আগে রিউমার স্ক্যানারের কতগুলো খবর দেখেছি, 49টা মিডিয়া, তার মধ্যে মেইন স্ট্রিমের ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস অফ ইন্ডিয়া সহ অনেকেই আছে। তো সেই জায়গাতে এই স্ট্রাকচার মিটিংটার কিন্তু একটা ডাইমেনশন তৈরি হয়েছে। এবার যে এফওসিটা হলো, সেপ্টেম্বরে ফরেন অ্যাডভাইজারের সাথে ইন্ডিয়ার এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টারের মিটিং হয়েছিল এবং তখনই বাংলাদেশের দিক থেকে বলা হয় একটা এফওসি করে যাতে একটু ইজ আপ করে রিলেশনশিপটা নর্মালাইজ করা যায় কিনা। এবং মুন্সি ভাই নিজেও যেহেতু চীন সহ একাধিক দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন, ইউজুয়ালি ফরেন সেক্রেটারি লেভেলে কিন্তু এরকম টেটেড বা 1-to-1টা হয় না, যেটা আজ হয়েছে। খুব একটু আনইউজুয়াল। আমার যতগুলো মনে আছে ইন্ডিয়া বাংলাদেশ ফরেন সেক্রেটারি লেভেলে আমি কিন্তু দেখিনি, ফরেন মিনিস্টার লেভেলে দেখেছি। এবং আজকের এই টেটেডটা কিন্তু শুরুই হয়েছে স্ট্রাকচারের মানে বায়োলেটারাল মিটিংয়ের আগে এটা, এবং 1-to-1 মিটিংটার ব্যাপ্তি অলমোস্ট 1 ঘন্টা ছিল। এটা খুবই সিগনিফিক্যান্ট আমার কাছে যেটা মনে হয়েছে। এবং তারা কোনো জয়েন্ট ব্রিফিং করেননি, কোনো জয়েন্ট স্টেটমেন্ট হয়নি, দুজনেই কথা বলেছেন। আমাদের ফরেন সেক্রেটারি কথা বলেছেন সন্ধ্যায় একেবারে শেষে, আর চিফ অ্যাডভাইজারের সঙ্গে দেখা করতে যাওয়ার আগে বিক্রম মিস্ত্রি কথা বলেছেন মানে আমি এভাবে বলে একটা স্টেটমেন্ট রিড আউট করেছে। সেই স্টেটমেন্টের আমাকে যদি বলেন মোটা দাগে
তিনটা বিষয় আমি বলতে পারি। একটা হচ্ছে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের কেন্দ্রে থাকবে মানুষ এবং মিউচুয়াল ইন্টারেস্টে। এই কথাটা বলেই তিনি বলছেন যে কেয়ারটেকার গভর্নমেন্টের সাথে এঙ্গেজ থাকতে, দে আর ইগার টু এঙ্গেজ উইথ দ্য ইন্টারিম গভর্নমেন্ট অফ দ্য বাংলাদেশ। অ্যান্ড পাশাপাশি তারা কিন্তু ওই যে সংখ্যালঘু নিয়ে যে কথাটা আমরা বলছি, সংখ্যালঘু নির্যাতন, তাদের উপর হামলা ইত্যাকার বিষয়ে তাদের যে উদ্বেগটা, তারা তাদের সংখ্যালঘুদের নিরাপত্তার প্রসঙ্গটা তুলেছেন। পাশাপাশি ধর্মীয়, সাংস্কৃতিক এবং কূটনৈতিক স্ট্রাকচারগুলোতে যে হামলাটা, সেটার কথা। অর্থাৎ তারা সম্পর্ক গভীর করার প্রত্যয়ের কথা যেমন বলেছেন, আবার কিন্তু সংখ্যালঘু নিয়ে তাদের যে উদ্বেগটা আছে, যেটাকে তারা বড় করে দেখছেন। ধরা যাক বাংলাদেশ মিয়ানমার ইস্যুতে আমরা দেখি রোহিঙ্গাটা সারা যেন কোনো ইস্যু নেই, এবং আনফর্চুনেটলি গত 4 মাসে দেখছি বাংলাদেশ ইন্ডিয়ার রিলেশনশিপের সবটাই মনে হচ্ছে অ্যাজ ইফ শুধু সংখ্যালঘু ইস্যু, আর কোনো ইস্যু নেই। ওয়ারেজ আমি যদি ভুল না করি প্রায় 80-র মতো মেকানিজম আছে, স্টার্টিং ফ্রম মিনিস্টার টু জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ। তো এত বিষয় থাকতে একটা বিষয়ের মধ্যে তো বকডাউন করার কোনো কারণ নেই। আবার ফরেন সেক্রেটারি যে ব্রিফটা করলেন, তিনি কিন্তু সন্ধ্যায় ক্যাটাগরিক্যালি বলেছেন যে এই প্রশ্নটা এসেছিল কি বার্তা, আমি যদি ভুল না করি আপনাদের অনুষ্ঠানের মধ্যে বলেছেন বার্তার কথা। তিনি খুব পরিষ্কার করে বলেছেন, হ্যাঁ কোনো মেসেজ, আস্থার ঘাটতি তো আছেই। আস্থার ঘাটতি না থাকলে এই রকম দোষারোপ, ধরেন রাজনাথ সিং, অমিত শাহ, এই লেভেলের লিডারশিপ থেকেও কিন্তু বাংলাদেশ নিয়ে খুব নেতিবাচক কথা আমরা শুনেছি এই 4 মাস সময়ের পর্বটাতে। তো তিনি বলেছেন আস্থার সংকট আছে, এবং আস্থার সংকট কাটাতে এফওসিটা একটা ফার্স্ট লেভেল অফ ইনিশিয়েটিভ। তো এটার ধারাবাহিকতায় পরম্পরায় আমরা জানি যে অনেকগুলো মিটিং পদক্ষেপ নেওয়া হলো। এখানে আরেকটা কথা একটু প্রাসঙ্গিকভাবে বলতে চাই, অনেকে মনে করছেন এটাই একমাত্র মিটিং। হ্যাঁ, হাই লেভেলে এটা মিটিং, কোনো সন্দেহ নেই। বিজিবি বিএসএফ ডিজি লেভেলে মিটিংটা বাংলাদেশ পসপন করে দিয়েছিল, কারণ তখন নভেম্বরে যে মিটিং হওয়ার কথা তার আগে দুটা খুব অল্প সময়ের মধ্যে 2 জন মারা গিয়েছিল সীমান্তে। বাংলাদেশ তখন বলে যে আমরা এই মুহূর্তে মিটিংটা করতে চাচ্ছি না। কিন্তু তারপরও জয়েন্ট রিভার্স কমিশন, ল্যান্ড বাউন্ডারি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ এবং এনক্লেভ এবং এপিএল নিয়ে যেটা আপনার সিকিউরিটি কমিটি, 3টা মিটিং কিন্তু 1 মাসে হয়েছে, ঢাকা, দিল্লি, কলকাতায়। কাজে এই এত কিছুর মধ্যেও কিন্তু এই আলোচনা, মিটিং এগুলো হচ্ছে। তার মানে হচ্ছে আজটা কিন্তু 2 দেশের আছে। আরেকটা বিষয় বলে রাখি কেন গুরুত্বপূর্ণ, আমরা যখন বায়োল্যাটারাল প্ল্যানে মিটিংটাকে দেখছি, মুন্সি ভাই আমার মনে হয় কন্ট্রিবিউট, আমার বলার পর উনিও কিছু বলতে পারেন, 11 তারিখ ভারতের পার্লামেন্টে বাইপার্টিজান একটা মিটিং আছে 2 ঘন্টার। অর্থাৎ সবগুলো দল বসবে, সেখানে বসে বিক্রম মিস্ত্রি তাদেরকে ব্রিফ করবে। তো এই যে ঢাকায় তিনি এলেন, আমি মনে করি ওই মিটিংয়ের একটা যোগসূত্র আছে। আমার ঠিক খুব স্পষ্ট মনে নেই ভারতের সংসদে এইভাবে কোনো একটা ইস্যুতে খুব লম্বা সময় এবং এক্সস্টিভ আলোচনা হয় কিনা। তো সব দিক থেকে আমি মনে করি এফওসিটা খুব স্ট্রাকচার, এটা আবার বলে রাখা ভালো, ইন্ডিয়ার তরফে খুব বারবার বলা হয় খুব স্ট্রাকচার মিটিং, খুব তেমন কিছু হবে না, কিন্তু একটা মেসেজ তো আছে। মেসেজ না থাকলে লম্বা সময় ধরে মিটিং হলো। স্পষ্ট আপনার বক্তব্য, অনেক ধন্যবাদ রাহিদ এজাজ, অনেক খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরার জন্য। আমি জনাব মুন্সি ফয়জ আহমেদের কাছে আসবো, আপনি যুক্ত করতে পারেন রাহিদ এজাজের সাথে। সেই সাথে যে প্রশ্ন রেখে গিয়েছিলাম যে মানে একটা দমবন্ধ পরিস্থিতি, সেটি কেবল কূটনৈতিক তৎপরতায় কাটবে কিনা, এখানে রাজনৈতিক উদ্যোগ কতখানি জরুরি, যুক্ত হওয়া দরকার কতখানি। এই জিনিসগুলো যে কূটনীতি, রাজনীতি, অর্থনীতি, এগুলোকে একটা থেকে আরেকটা একেবারে কখনোই পুরোপুরি আলাদা করাই যায় না। কিছু কিছু জিনিস হয়তো আমরা বলতে পারি এটা পুরোপুরি একটা কূটনৈতিক ব্যাপার, কিন্তু সেগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয় না। যত বেশি গুরুত্বপূর্ণ বিষয় হবে তত তার মধ্যে রাজনীতি, তার মধ্যে অর্থনীতি থাকবেই। তো সুতরাং সেইভাবে আমরা ওইটা দেখবো না যে এটা কূটনীতিক, এটা রাজনীতিক কিছু নাই, এরকম বলার কোনো সুযোগ তো নাই। বরং বলতে হবে যে এটা একটা রাজনৈতিক ঘটনার আমাদের দেশে ঘটেছে, কিন্তু সেটার একটা বড় রকমের অভিঘাত দেশে এবং বিদেশে, এবং সেটার ফলে আমাদের 2 দেশের সম্পর্কের উপরে একটা নেতিবাচক প্রভাব এসেছে। এইটা আমার মনে হয় যে সবাই একই কথা বলবেন। তো এখন তখন এটাকে শুধরানোর জন্য তো রাজনৈতিক দরকার আছে, উইলের, গুড উইলের। সেই রাজনৈতিক ইয়েটা কে দেখাবে? যার হাতে রাজনৈতিক ক্ষমতা আছে, তাই না? রাস্তায় যে অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কথা বলছেন, বা অন্য যারা এই বিষয়ে দায়িত্বপ্রাপ্ত নন এমন সরকারি কর্মকর্তা, নেতা, তারাও যদি কিছু বলেন সেগুলোকে ওইভাবে ধরা যায় না। যেমন ভারতের অমিত শাহর কথা বললেন বা ইত্যাদি, ওনারা ঠিক সরাসরিভাবে এই বিষয়ের সাথে যুক্ত, তারা অবশ্যই সরকারের অংশ এবং তারা বলেন, কিন্তু তারা যেটা বলেন পরের দিন আমরা যদি জিজ্ঞেস করি
এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রিকে, তারা বলে যে না এটা আমাদের পজিশন না। তারা আমাদেরকে নানান রকমের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন যে না এটা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না, অনেক ব্যাপার। এই যে বিভিন্ন রকমের নতুন নতুন জিনিস করার চেষ্টা করেছেন অমিত শাহ, হিন্দুদেরকে ইয়ে দেবেন কি বলে সিটিজেনশিপ দেবেন, হ্যান ত্যান নানান এরকম আরও কিছু কথাবার্তা বলা হয়েছে, 2-3টা নতুন আইন করার চেষ্টা করেছেন। সেগুলো নিয়ে নানান রকমের মতবিরোধ আছে, কনসার্ন আছে আমাদের। কিন্তু আমরা যখন সেগুলো বলি তখন তারা বলে না এটা নিয়ে তোমরা চিন্তিত হয়েও না, এটা আগের থেকে এরকম হয়ে আসছে। তো সেইটাই হয়, কিন্তু রাজনীতি মানে বিবর্জিত বিষয় একেবারেই নয়। এটাতে রাজনৈতিক দুই পক্ষেরই যে রাজনৈতিক গরজ আছে অবস্থার পরিবর্তন করার, অবস্থা ভালোর দিকে নিয়ে যাওয়ার, একটা স্বাভাবিক সম্পর্ক গড়ে তোলা এবং যেসব প্রকল্পগুলো আছে সেগুলোকে চালিয়ে নেওয়া, নতুন প্রকল্প সহযোগিতা করা। এবং ভারত থেকে একটা জিনিস বলা হয়েছে যেটার অনেক বিরাট গুরুত্ব আছে, সেটা হচ্ছে যে শেখ হাসিনা প্রাক্তন প্রধানমন্ত্রী আমাদের দেশে আছে, এটা দুই দেশের সম্পর্কের উপরে প্রভাব ফেলা উচিত না, এই কথাটা বলেছে। প্রভাব ফেলবে না এটা তো বলা যায় না, প্রভাব তো ফেলবেই, কারণ তিনি প্রাক্তন সরকারের প্রধান ছিলেন। বর্তমান যারা সরকার আছে তাদের সাথে একটা স্বাভাবিক বৈরিতা এবং সহ্য না করবার ব্যাপার তো আছে। সুতরাং সেটাকে, কিন্তু সেইটাকেই সবচেয়ে বড় করে দেখাটা যাতে না হয়, সেইটা হলো আমি মনে করি যে গুরুত্বপূর্ণ। সেটা ছাড়াও যে দুই দেশের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এবং সেই এগিয়ে যদি আমরা নিতে পারি তাহলে ওই যে প্রসঙ্গটা যেটাকে আমি আপাতত মনে করছি যে এটার উপরে গুরুত্ব না দিয়ে অন্যদিকে, তখন সেটার ব্যাপারে আলাপ আলোচনা হতে পারে। তার মানে এই না যে আমরা যে ধরনের সমাধান চাচ্ছি সেই ধরনের সমাধান হবেই, এটা মনে করি না আমি। কারণ এরকমের ঘটনা এই বাংলাদেশ ভারতের মধ্যে না, আরও অনেক দেশের মধ্যে এরকম হয়, কিন্তু তারপরেও তাদের মধ্যে সম্পর্ক থাকে এবং তারা সহযোগিতা করে। আর আমাদের চিন্তা করতে হবে যে প্রতিবেশী এবং জাতীয় স্বার্থ দুটোই তো পরিবর্তন করা সম্ভব না। তো সুতরাং আমাদের জাতীয় স্বার্থ যেমন অপরিবর্তনীয়, সেরকম প্রতিবেশীও অপরিবর্তনীয়। এবং আমাদের সাথে ভারত আমাদের যে ভৌগোলিক যে অবস্থান, সেটা কিন্তু অনেকটা ইউনিক। ঠিক এই ধরনের আর খুব বেশি খুঁজে পাওয়া যাবে না। আমরা ভারতের পেটের ভেতরে, একেবারে চারদিকে ভারত আমাকে বেষ্টন করে আছে। তো সুতরাং এই সম্পর্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই দেশের জন্যই, এবং সেই জন্যে জাতীয় স্বার্থে, আমাদের নিজেদের স্বার্থে যে কোনো সময় একটা স্বাভাবিক সম্পর্ক বজায় রাখা বা একটা মিনিমাম একটা ওয়ার্কিং রিলেশনশিপ থাকা উচিত, যেখানে স্বাভাবিক যে আদান প্রদান সেগুলো চালু রাখা যায়, সেই দিকে আমাদের থাকতে হবে। এবং সেটারই আমরা লক্ষণ দেখতে পাচ্ছি আজকের যে সভা হয়েছে দুই সচিবের মধ্যে, আমরা সেটা তাদের মধ্যে এই ইয়েটাই দেখতে পাচ্ছি, এই কি বলে মানে সেই উদ্যোগটাই তাদের মধ্যে দেখতে পাচ্ছি। ধন্যবাদ আপনাকে। ডক্টর আমেনা মোহসিন, আপনার কাছে যদি আসি, মানে প্রশ্নটি একই রকম যেটি মুন্সি ফয়েজ আহমেদের কাছে করেছিলাম, যে দুদেশের রাজনৈতিক ব্যক্তিত্বরা যদি এখনও তাদের ওই রাজনৈতিক বক্তব্যতেই থাকেন, বিশেষ করে ভারতীয়, আমরা এমনকি মমতা ব্যানার্জির কথাও শুনেছি, ক্ষমতাসীনরা তো রয়েছে, আমাদের দেশের রাজনৈতিক ব্যক্তিত্বরাও বলছেন, যদিও এখন অন্তর্বর্তী সরকার, তাহলে এই কূটনৈতিক তৎপরতা, মানে যেটি রাহিদ এজাজ বললেন, অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি এখানে তাৎপর্য বহন করে, সেইখানে পরিবর্তন আসবে কিনা, মানে সেইখানে তাদের যে সদিচ্ছার কথা মুন্সি ফয়েজ আহমেদ তুলেছেন, সেই সদিচ্ছা আপনি দেখেন কিনা রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে? দেখুন, এখানে কতগুলো জিনিস বলে রাখা দরকার, যে ফরেন পলিসি কিন্তু ঠিক আগের মতো নেই। আগে যেভাবে ঠিক ফরেন অফিসে ফরেন পলিসি হতো, সেই জায়গাটা থেকে অনেকটা সরে এসেছে। হ্যাঁ, পলিসি লেভেলে ইমপ্লিমেন্টেশনগুলো বা পলিসি ফর্মুলেশন ওখান থেকেই আসছে, বাট এখন দেখেন সোশ্যাল মিডিয়া একটা বিরাট রোল প্লে করছে। সেই জিনিসটাকে আমাদেরকে মাথা থেকে উড়িয়ে দিলে হবে না। সেটা ধরেন যেভাবে ডোমেস্টিক পলিটিক্সে করছে, ফরেন পলিসিতেও কিন্তু করছে। এবং ফরেন পলিসিটা আমরা সবসময় বলতাম যে ইটস আ কন্টিনিউয়েশন অফ ডোমেস্টিক পলিটিক্স, কিন্তু এখন সেটা আরও বেশি হয়ে গেছে, এবং এমনকি আপনার রান্নাঘরে পর্যন্ত সেটা চলে এসেছে, একদম এমবেডেড হয়ে গেছে। একসময় আমরা বলতাম যে বাংলাদেশে ইন্ডিয়া কার্ড ব্যবহৃত হয়,
বাংলাদেশের পলিটিক্সে। এখন ইন্ডিয়ান পলিটিক্সে বাংলাদেশ কার্ড ব্যবহৃত হচ্ছে, সেই জিনিসটাও আমরা দেখতে পাচ্ছি ভীষণভাবে। এবং ধর্ম নিয়ে সেই যে রাজনীতি, সেটা আমরা ভীষণভাবে ইন্ডিয়ান পলিটিক্সে দেখছি। তো অমিত শাহ কী বলছে না বলছে, অমিত শাহ কী বলছে, মমতা ব্যানার্জি কী বলছেন, বা ভারতের পলিটিশিয়ানসরা, অপোজিশন পার্টি কী বলছে, তাদের মিডিয়ার যারা পলিটিক্যাল অ্যানালিস্ট তারা কি বলছেন, যেভাবে তারা তাদের বডি ল্যাঙ্গুয়েজগুলো, যেটা সব কিছুই কিন্তু পলিটিক্যাল এনভায়রনমেন্টটাকে কিন্তু আমি বলবো ভীষণভাবে, ওই যে মেঘের আপনি কথা বলছিলেন না, যে একটা মেঘ মানে এটাকে কিন্তু কমপ্লিকেটেড করে দিচ্ছে। ইট ইজ নট হেল্পিং দ্য সম্পর্কে মেঘ এসেছে, এটি দূর করতে হবে, এটি বলা হয়েছিল প্রধান উপদেষ্টার সাথে। না সেটা হ্যাঁ, তো কিন্তু জিনিসটা হলো কি, যদি আপনার এটার সাথে যেগুলো অ্যাফিলিয়েটেড যে আনুষঙ্গিক ব্যাপারগুলো আছে, ধরেন এখানে আমি সোশ্যাল মিডিয়া আনি, প্রিন্ট মিডিয়া আনি, ইলেকট্রনিক মিডিয়া আনি, পলিটিশিয়ানসদের রোলগুলো আনি, সিভিল সোসাইটির রোল আনি, সব কিছু যদি একটা যেটা আমরা বলি না যে একটা পুশ দেয়, সেগুলো যদি ফেভারেবল না হয়, তখন কিন্তু পলিসি মেকার্সদের জন্য ডিফিকাল্ট হয়ে যায় যে তারা কী ধরনের পলিসি নেবে। কারণ আফটার অল অনেক কিছু তো ঠিক এই মুহূর্তে যে সিচুয়েশন, এটা অনেকটা এখানে অনেক আবেগও কাজ করছে। এবং সেই জায়গাগুলোতে আমার মনে হয় ধরেন এখানে ভারত সরকারের উপরেও দায়িত্ব বর্তায় যে সেগুলোকে একটা স্ক্যানারের মধ্যে আনা। এবং রাহিত খুব রাইটলি পয়েন্ট আউট করেছিল যে রিউমার স্ক্যানার দিয়ে, মানে এখন তো দেখা যাচ্ছে যে ডিসইনফরমেশন ক্যাম্পেইনে ভারত টপ করছে। সো এরকম একটা সিচুয়েশনের মধ্যে মানে যখন পুরো জিনিসটা দাঁড়িয়ে আছে, এবং সংখ্যালঘু নিয়ে ভারতে কনসার্ন আছে, এটা বাংলাদেশের আমাদেরও কনসার্ন আছে। এবং আমরা কিন্তু আমাদের এখান থেকে কিন্তু একেবারেই ডিনাই করা হচ্ছে না যে হামলাগুলো হচ্ছে, এটা ইট ইজ আ ম্যাটার অফ কনসার্ন, এবং এটা উই হ্যাভ টু টেক ইট ইনটু কগনিজেন্স, নিয়ে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে অবশ্যই। এটা যে কোনো মানে এটাকে আমরা কখনো বলতে পারবো না যেটা বিচ্ছিন্ন ঘটনা, আমরা এটাও বলতে পারবো না যে হ্যাঁ এগুলো পলিটিক্যাল বা এটা কমিউনাল না, এই ধরনের আমরা কিছুই বলতে পারবো না। আ ক্রাইম ইজ আ ক্রাইম, উই হ্যাভ টু রেকগনাইজ ইট, এবং সেভাবে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। বাট হ্যাভিং সেড দ্যাট, যে মাত্রায় ইট ইজ বিং ব্লোন আউট অফ প্রপোর্শন, মানে ভারতীয় মিডিয়া যেটা করছে, এবং সেটার ইম্প্যাক্ট তো বাংলাদেশের ইমেজের উপরেও পড়ছে, সেটা আমরা দেখছি বিভিন্ন দেশে আলোচিত হচ্ছে। এবং মমতা ব্যানার্জি বলছেন এখানে ওনারা পিস কিপিং মিশন পাঠাবেন, মানে এটা একটা হাস্যকর ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে জিনিসটা। কারণ দেখেন, আমি বলছি আমার দেশে যেটা হচ্ছে সেটাকে আমি ক্রিটিসাইজ করছি, সেলফ রিফ্লেকশনে আছি আমি, কিন্তু আমার মনে হয় ভারতেরও প্রয়োজন তাদের মাইনরিটিসকে নিয়েও তাদের সেলফ রিফ্লেকশন, সেই জায়গাটিতে তাদেরও চিন্তা করার প্রয়োজন আছে। কিন্তু সে ব্যাপারে বাংলাদেশ, মানে আমি টিট ফর ট্যাটে যাচ্ছি না একেবারে, দেখেন আমাকে ভুল বুঝবেন না, বাট হোয়াট আই এম ট্রাইং টু সে দ্যাট এনি ক্রাইম ইজ আ ক্রাইম। আমাদের সেই সেলফ ক্রিটিক্যাল বা সেলফ ক্রিটিসিজমের জায়গাটা অবশ্যই স্পেসটা রাখতে হবে, বাট ইউ ক্যান ব্লো ইট আউট অফ প্রপোর্শন, যে আমাদেরকে একটা কমিউনাল জাতি হিসাবে তো আমাদেরকে দাঁড় করিয়ে দিতে হবে। একদম স্পষ্ট ডক্টর আমিনা মোহসিন, ধন্যবাদ তিনজনকে। আবারও বিরতির পরে এসে বিষয়গুলো নিয়ে বাকি যে আলাপ রয়েছে সেটি করব। জিপিএইচ ইস্পাত রাজকাহনে ফিরব কিছুক্ষণের মধ্যে। ফিরে এলাম রাজকাহনে, এটি নিবেদন করছে জিপিএইচ ইস্পাত। কি বার্তা ভারত বাংলাদেশ পররাষ্ট্র সচিব বৈঠকে, এই শিরোনামে আমরা আলোচনা করছি। আমাদের সাথে জনাব মুন্সি ফয়েজ আহমেদ, অধ্যাপক ডক্টর আমিনা মোহসিন এবং জনাব রাহিদ রেজা আছেন। আবারও স্বাগত আপনাদের তিনজনকে। আলোচনা প্রায় শেষ দিকে। মুন্সি ফয়েজ আহমেদ, আপনি বলছিলেন যে এখন আসলে এগিয়ে যেতে হবে। আজকের এই বৈঠক আমাদের একটি শুরুর পদক্ষেপ, অতীতে যাই ঘটে থাকুক কিংবা যে অবস্থায় থাকুক, এখন তাহলে বাংলাদেশের পক্ষ থেকে যদি কূটনৈতিক বিষয়গুলো তো দেখি, আর কি কি পদক্ষেপ নেওয়া উচিত, মানে পরের স্টেপটা কি? এর পরের স্টেপের মধ্যে অনেকগুলো বিষয় আছে। এই যে রাহিদ এসে কয়েকটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে উপরে উপরে যদিও আমরা দেখছি অনেক রকমের সংকট দেখা যাচ্ছে, সংঘাতময় পরিবেশও অনেক সময় মনে হচ্ছে, কিন্তু অনেক স্ট্রাকচার আছে যেগুলো কাজ করে যাচ্ছে। দুই দেশের মধ্যে যৌথ যেসব বিভিন্ন স্ট্রাকচার আছে সেগুলো কাজ করে যাচ্ছে। তো সেইটা হলো একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের খেয়াল রাখা যায়। তার মানে সেগুলো কাজ করছে এবং সেগুলো যাতে কাজ চালিয়ে যেতে পারে সেই জিনিসটার উপর জোর দেওয়া, যে আলোচনাগুলো হলো সেগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া। এর চেয়েও বড় আরেকটা জিনিস যেটা, কারণ
কূটনীতিতে, রাজনীতিতে অনেক কিছুই আছে যেটা ভিজুয়াল একটা অ্যাপিলের দরকার হয়। সেই জন্যে যত তাড়াতাড়ি সম্ভব আরও উপরের স্তরে, অর্থাৎ উপদেষ্টা পর্যায়ে, মন্ত্রী পর্যায়ে একটা দুই দেশের মধ্যে একটা মিটিং করা যায় কিনা, আজকে আমন্ত্রণ জানানো হয়েছে। হ্যাঁ, সেই সবগুলোই আমি মনে করি যে সেইটা একটা জিনিস যেটার দিকে আমরা তাকিয়ে থাকতে পারি। এর মধ্যে কিছু কাজ আগালো এবং তখন ওইখানে যদি একেবারে উচ্চতম পর্যায়ে যদি হয়, তখন সেখানে তারা কতগুলো ঘোষণা দিতে পারলো, কতগুলো উচ্চারণ করলো যেগুলোতে মানুষ আশ্বস্ত বোধ করে। এখানে সবচেয়ে বড় জিনিসটা যেটা হলো যে এই যে উত্তেজনার পরিবেশটা রয়ে গেছে আমাদের সাধারণ জনগণের মধ্যে, আমাদের রাজনৈতিক কর্মী এবং নেতৃবৃন্দের মাধ্যমে বিভিন্ন দলের দুই পক্ষেই, ভারতেও আমাদের দেশেও, এবং মিডিয়া, এদেরকে শান্ত করবার একটা প্রচেষ্টা দুই পক্ষ থেকেই নিতে হবে, যাতে তাদেরকে কনফিডেন্সে নেওয়া। আমার মনে হয় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্য যারা জড়িত তারা মিডিয়াকে ডেকে কথা বলবেন যে আপনারা এই ধরনের খবর দেন, এই ধরনের এগুলো পরিহার করেন, চেষ্টা করবে একটা গাইডলাইন দিতে উচিত। আমি মনে করি অনেকে মনে করবে যে এটা স্বাধীনতায় হস্তক্ষেপ, আমি মনে করি যে না, প্রয়োজনীয় পদক্ষেপ, এই দুটো সেক্টরকে এখানে প্রয়োজনীয় খুব পদক্ষেপ, এবং সাধারণ মানুষ যাতে একেবারে বেশি উচ্ছৃঙ্খল না হয়ে পড়ে, উত্তেজনা বেশি তৈরি না করতে পারে, সেই জন্য সরকারের পক্ষ থেকে মাঝে মাঝে কতগুলো যে সবাইকে আশ্বস্ত করে এমন বক্তব্য প্রচার করা খুব প্রয়োজন। অনেক সময় কাজ হয় কিন্তু প্রচার হয় না, সেই জিনিসগুলো আমি মনে করি যে খুব গুরুত্বপূর্ণ। একদম স্পষ্ট, আপনার অনেক ধন্যবাদ। ডক্টর আমেনা মহসিন, মানে মুন্সি ফয়জ আহমেদ মিডিয়া এবং রাজনৈতিক দুটি সেক্টরের কথা বলছেন। রাজনৈতিক বিষয়ে বাংলাদেশে আমরা দেখছি যে জাতীয় ঐক্যের একটা ডাক দেওয়া হয়েছে, সেখানে রাজনৈতিক দলগুলো এবং সরকারও কাজ করছে। এটি বাংলাদেশের এই রাজনৈতিক কিংবা যে কাজগুলো করা হচ্ছে, এটি কি আসলে প্রভাব ফেলবে, কিংবা ভারতের কাছে এই বিষয়টি আসলে কিভাবে তাদের কাছে বিষয়টি যাবে তাদের দৃষ্টিতে? দেখুন, জাতীয় ঐক্য বলা হচ্ছে কারণ এমন একটা যে প্রথমে আমি যেটা বলছিলাম যে মিডিয়া ক্যাম্পেইনের ব্যাপারটা একটা ইট হ্যাজ টেকেন অ্যান আগলি ফর্ম। আমি জানি না রাহেদ উড এগ্রি উইথ মি অর নট, বাট এটা একটা আগলি ফর্ম নিয়েছে এবং সেটা বাংলাদেশের ইমেজটাকে ব্যাহত করছে। সেখানে আমাদেরকে, যেটা আমি প্রথমেও বলেছি, এখন আমি অ্যাম্বাসেডর মুন্সি ফয়জের সাথে একমত যে আমরা ঐক্যমত করব কিন্তু এটা অ্যাগ্রেসিভ না। সেখানে আমাদেরকে দেখতে হবে যে দেখেন, এখানে আমি একটু যদি টেনে আনি, ভারতের ফরেন সেক্রেটারি একটা কথা বলেছেন, পিপল সেন্ট্রিক আমরা রিলেশনশিপ চাই আমাদের দিক থেকে, এবং আমিও অনেকবার বলেছি তারা রেজিম সেন্ট্রিক, ওরা বাংলাদেশের জনগণকে বুঝতে পারেনি। সো লেট আস সি যে পিপল সেন্ট্রিক হয় কি না, এবং তারা এটাকে আমরা পিপল সেন্ট্রিক কীভাবে করতে পারি। পিপল সেন্ট্রিক তখনই হবে যখন ধরেন এই যে ওয়াটার ম্যানেজমেন্ট ইস্যুটা আমরা অ্যাড্রেস করতে পারি, কারণ ওয়াটার আমাদের একটা বিরাট, এবং যে তিস্তার যেটা মহাপরিকল্পনা বলা হচ্ছে সেই প্রজেক্টটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারি কি না, আমরা ট্রেড ইস্যুসগুলো, আমাদের বর্ডার ম্যানেজমেন্টটা কীভাবে যায়, যেগুলো রিয়েল ইস্যুস আমাদেরকে ম্যাটার করছে, ট্রেড ইস্যুস, সেগুলোকে নিয়ে আমরা কিভাবে এগিয়ে যেতে পারি। এবং পিপল সেন্ট্রিক যদি রিলেশনশিপটা হয়, সেখানে আমার মনে হয় এই যেটা আমাদের ফরেন সেক্রেটারিও বলেছেন যে একটা আস্থার অভাব আছে। এই আস্থায় নিতে হলে কিন্তু এই মিডিয়া ক্যাম্পেইনগুলোকে, আমি আবারও জোর দিয়ে বলছি, কারণ আমি দেখেছি যে আমাদের যে তরুণ প্রজন্ম তারা কিন্তু বেশ উত্তেজিত হয়ে যাচ্ছে, এবং একটা এক ধরনের ভারতের প্রতি অন্যরকম মনোভাব তৈরি হচ্ছে যখন সোশ্যাল মিডিয়াতে এগুলো আসছে। সো আমার মনে হয় যে পিপল সেন্ট্রিক যে আমরা যখন কোঅপারেশনের দিকে যাব, তখন আমাদের এইগুলোকে, আইডেন্টিটিগুলোকে অ্যাড্রেস করতে হবে। অনেক ধন্যবাদ ডক্টর আমেনা মহসিন। মিডিয়ার প্রসঙ্গ এনেছেন, মিডিয়ার মানুষ রাহিদা জাত আছেন, ভারতের সচিব আমাদের প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন, তারপর আমাদের একজন উপদেষ্টা মিডিয়াকে যেটি বলেছেন যে অপপ্রচারের মাধ্যমে সম্প্রীতির দেশ বলে বাংলাদেশের যে ইমেজ আছে সেটিকে, এবং জুলাই আগস্টের অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে বলে উল্লেখ করা হওয়ার পরিপ্রেক্ষিতে তাদের বক্তব্য হলো যে এগুলোর ক্ষেত্রে ভারত সরকার কোনোভাবে দায়ী নয়, সরকার আসলে এগুলো করছে না, এগুলো ওনও করছে না, মিডিয়া বা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে করা হচ্ছে। আমি যদি খুব
স্বাভাবিকভাবে একটু দেখি আসলে এখন আমাদের মিডিয়ার ভূমিকা কি হওয়া উচিত? ভারতের নিয়ন্ত্রণ তো আমাদের হাতে নেই, কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম যেটি অনেক বেশি প্রভাব ফেলেছে জুলাই আগস্টে, সেই দিকে কি আমাদের নিয়ন্ত্রণ আছে কিনা? দেখুন, আপনি নিয়ন্ত্রণের কথা যদি বলেন, 5 অগস্টে কেন হয়েছিল? 5 অগস্টে হয়েছিল যে ভিন্ন মতের কোনো প্রচার ছিল না, কণ্ঠরুদ্ধ করা হয়েছিল। তো আপনি কি নিয়ন্ত্রণ করার নামে কণ্ঠ রোধ করতে চান? আপনি ডিকটেট করতে চান? আমি যদি এভাবে বলি, আমি তো পাল্টা আপনাকে প্রশ্ন করতে পারি, নাকি আমরা যেভাবে করছি অবজেক্টিভলি এখন পর্যন্ত যদি বলেন যে বাংলাদেশের একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমি গর্বিত এই জন্যই যে আমরা ওইসব হটকারী কোনো লাইনে যাইনি, আমরা পাল্টাপাল্টি করিনি, আমরা মিস ইনফরমেশনের কাউন্টার করেছি, ভুল কোথায় হচ্ছে, মিথ্যা কোথায় হচ্ছে সেটা দেখিয়েছি। তো সেই জায়গায় আমরা অবজেক্টিভলি করছি। আরেকটা জিনিস কি, মোটা দাগে একটা বিষয় আমি এভাবে বলি, ডিপ্লোম্যাসি বা ফরেন মিনিস্ট্রি বা ডিপ্লোম্যাটিক ইনিশিয়েটিভ এটা কিন্তু কোনো ট্রেডিং বা কোনো এগ্রিকালচার বা কোনো কেনাবেচার মন্ত্রণালয় না। এটা দৃশ্যমান হতে আপনার কিন্তু সময় লাগে, 1 নম্বর। এবং প্রথম এবং প্রধান বিষয়টা হচ্ছে, সরি টু সে, আমাদের এখানে ডিপ্লোমেসি করতে গিয়ে যে এত বাগাড়ম্বর, এত কথার ফুলঝুরি, এটা পৃথিবীর কোনো দেশে বোধহয় হয় না, সরি টু সে। এই জন্য আমরাও দায়ী, আপনিও দায়ী, প্রতিদিন প্রতিক্রিয়া নেই। কিন্তু এখন আমি যদি বলি, 10 বছর আমি আগে যে প্রশ্নটা করতাম যে তুমি বলো আমার করাপশন লেভেলটা কেমন, তুমি বলো আমার এনভায়রনমেন্টটা কেমন, এর জন্য আপনি চাইতে বড় দায়ী কিন্তু রাজনীতিবিদরা। ধরুন আওয়ামী লীগের পতন হয়েছে, এই আওয়ামী লীগ উঠতে বসতে সকাল সন্ধ্যা গালমন্দ করতো ডিপ্লোম্যাটদের, পার্টিকুলারলি ওয়েস্টার্ন এবং আমেরিকানদের। এখন কিন্তু তারাই এবার ডিপ্লোম্যাটদের উপর ভর করছে। তো রাজনীতিবিদরা কখন বুঝবেন, কখন নিজেদের আত্মমর্যাদা ফিরে পাবেন যে আমি মানুষের উপর ভর করব, মানুষের জন্য রাজনীতি করব, তাদের দিয়েই আমি এগোবো। কাজেই ইভেন পলিটিক্যাল পার্টি লিডার্স যে এখন করতেন, দুঃখজনকভাবে বলতেই হয়, না বলে পারছি না, এই যে ভারতের সাথে সংকট টানাপোড়েন যে কথাটা বলা হচ্ছে, কারণ ভারতের কে করছে না করছে এটা তো দায়িত্ব নিয়ে উনি বা আমরা বলতে পারেন না। আমি আবার এটা বলছি না ঢালাওভাবে ভারতের রাজনীতিবিদরা উস্কে দিয়েছেন, কোনো না কোনো কর্নার থেকে তো এসছে। এবং আমরা খুব ভালো জানি পৃথিবীতে 2টো দেশ তাদের যে অবস্থানটা গড়ে নিয়েছে, বোথ আমেরিকা এবং ইন্ডিয়া, মিডিয়াকে তারা খুব স্মার্টলি ইউজ করেন ওয়াটার টেস্টের ক্ষেত্রে, এটা দুজনেই বলতে পারেন, একদম স্পষ্ট। তো কাজেই মিডিয়া, হ্যাঁ, আমার নিজের অভিজ্ঞতা আমি বলতে পারি, কখনো কখনো আমাদের বন্ধুরা বা রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরাও কখনো কখনো ধীরে ধীরে হলে একটু করে করছি। কাজেই আমি যদি ঢালাওভাবে বলতে পারি না যে মিডিয়া ক্যাম্পেইন এটা খুব স্ক্যাটার্ড, কিছুই না, নট লাইক দ্যাট। আমরা কিন্তু স্টাবলিশমেন্ট থেকে দেখেছি। আমি শেষে একটা কথা বলবো, খুব অল্পক্ষণ বলি, যে বাংলাদেশ নিয়ে এত কথা বলা হচ্ছে, বিএসএফ এর ডিজি কদিন আগে একটা ব্রিফিংয়ে বলেছিলেন যে বাংলাদেশের সাথে, বিশেষ করে বিজিবির সাথে কোঅপারেশনটা এত ভালো হওয়ার পর, রেজিম চেঞ্জের পর কিন্তু কোনো ইনফিল্ট্রেশন ঘটেনি। একদম স্পষ্ট। আরো আলোচনা করতে পারলে ভালো লাগতো। রাহেদে একেবারে সময় নেই। মুন্সি ফয়েজ আহমেদ, ডক্টর আমেনা মহসিন, ধন্যবাদ জানাতে চাচ্ছি যারা আজকে এত আমাদের সাথে ছিলেন। এই ছিল আমাদের জিপিএ রাজকাহন।